সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আসলে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সে বিষয়টি আমরা গত ৩০ বছরে ভুলেই গিয়েছিলাম। মানে আমরা কেন ভুলে গিয়েছিলাম, আমাদেরকে কেন ভুলে যেতে হয়েছিল এবং সে বিষয়টি কি, একটু আজকে সেই বিষয়টি নিয়ে আলোকপাত করব। আপনারা জানেন, বাংলাদেশে যে গঙ্গা নদী, সে গঙ্গায় পানি আসে না। ব্রহ্মপুত্র মেঘনার নিচে হার্ডিন ব্রিজের নিচ দিয়ে আপনার ট্রাক চলতো। আমরা দেখেছি মাওলানা আব্দুল হামিদ খান বাসানি তার জীবদ্দশায় পারাক্ষা অভিমুখে লং মার্চ করেছিলেন। আমরা দেখেছি বাংলাদেশে যে ইসলামী দলগুলো আছে সেগুলো পারাক্ষা অভিমুখে লং মার্চ করেছে। বিএনপি যখন 91 সাল থেকে 96 সালে ক্ষমতায় থাকে এবং 90-এর দশকের আগেও তারা পারাক্ষা অভিমুখে লং মার্চ করেছিল। কেন করেছিল? লং মার্চ করার মূল কারণ ছিল গঙ্গায় পানি আসতো না। গঙ্গার পানি বাংলাদেশে বর্ষা মৌসুমে আসতো, যখন আমাদের পানির প্রয়োজন নেই। অর্থাৎ গঙ্গার পানিতে ভেসে যেত বাংলার অসংখ্য নদীনালা, খাল, বিল, গ্রাম, তেপান্তর। মানুষের জীবনের ভোগান্তির শেষ ছিল না। 88-র বন্যার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেই রকম পানি আমাদের দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত করার জন্য সেই পানি আমাদের দেশে আসতো। কিন্তু যখন খরার মৌসুম, যে মৌসুমে মাঠঘাট, গ্রাম, তেপান্তর সব চৌচির হয়ে থাকে, পানির জন্য হাহাকার পড়ে যায়। একটু পানি না হলে চাষবাস হয় না, ফসল উৎপাদন হয় না, জীবন বাঁচে না। সেই রকম একটা অবস্থায় বাংলাদেশ ভারতের সাথে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ করছিল। জিয়াউর রহমান চেষ্টা করেছেন, এরশাদ চেষ্টা করেছেন, খালেদা জিয়াও চেষ্টা করেছেন, হুমকি দমকি দিয়েছেন, জাতিসংঘে গিয়ে সে বিষয় নিয়ে আলোচনা করার হুমকিও দিয়েছিলেন। কিন্তু আসলে কোনো আলোচনাও হয়নি, সেই হুমকি দমকিতে কিছু কাজ হয়নি এবং কূটনৈতিকভাবেও ভারতের সাথে সেই সমস্যাটির সমাধান করা যায়নি। তারপর 1996 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে, তখন ভারতের সাথে একটি চুক্তি হয়। সেই চুক্তিটি ছিল 30 বছর মেয়াদে গঙ্গার পানি চুক্তি। এই গঙ্গার পানি চুক্তি হওয়ার পর হার্ডিন্স ব্রিজের নিচ দিয়ে শুকনো মৌসুমে যেখানে ট্রাক চলতো, সেখানে পানি ফেরত আসলো। পানি আসলো, পানির প্রবাহ বইতে শুরু করলো, মানুষ উৎপাদন করলো। সেই উৎপাদনের ফলে বাংলাদেশ একটি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত হলো। তার মানেটা কি দাঁড়াচ্ছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে আমাদের যে পানির সমস্যা, আমাদের আরও পানির সমস্যা আছে, তিস্তা আছে, অন্যান্য নদীও আছে। তিস্তার পানি বন্টনের চুক্তিটি আমরা এখনো পাইনি, করতে পারিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করেছিলেন, কিন্তু পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির অসহযোগিতার কারণে সেন্ট্রাল গভর্নমেন্ট সেটি করতে পারেনি। কিন্তু গঙ্গার পানি চুক্তিটি হয়েছিল 30 বছর মেয়াদী এবং 2026 সালে ভারতের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা সেই চুক্তিটি বাতিল হয়ে যাচ্ছে, অর্থাৎ শেষ হয়ে যাচ্ছে। আজকে আমি ইন্ডিয়ান টাইমস পত্রিকায় একটি নিউজ দেখলাম, সেখানে তারা বলছেন যে ভারত এই চুক্তিটি যেভাবে আছে আর নবায়ন করবে না। তার মানে ভারতের এখন পানির চাহিদা বেড়েছে, শুষ্ক মৌসুমে ভারতের পানির চাহিদা বেড়েছে। ভারত তার দেশের পানি তার মতো করে ব্যবহার করতে চায়। বাংলাদেশের সাথে যদি একটি চুক্তি থাকে, তাহলে সেই চুক্তিটা মানতে হয়, যার কারণে ভারত নতুন কোনো সেরকম চুক্তিতে যেতে চায় না। আর যদিও প্রেস কোনো চুক্তিতে যেতে চায়, সেটাও আগের মতো এত অবারিত উদার চুক্তি হবে না। এবং কারা সরকারে থাকবে, কার সাথে চুক্তি হবে, তাদের এটি চুটকি। তারা কি পাকিস্তানের 71-এর রাজাকার আল বদর, নাকি আল শামস, নাকি ওই পয়সা দিয়ে কিনা ডক্টর নোবেল? তো সুতরাং এটাকে দেখতে হবে। এখন আপনারা যারা গঙ্গার পাড়ে বসবাস করেন না,
পদ্মা মেঘনার পাড়ে বসবাস করেন না, যারা ব্রহ্মপুত্রের পাড়ে বসবাস করেন না, তারা অনেকেই হয়তো জানেন না যে এই গঙ্গার পানি বাংলাদেশের জীবন জীবিকায়, বাংলাদেশের মানুষের জীবনে কি পরিমাণ প্রভাব রাখে। এখন উত্তর অঞ্চল আমরা শুনেছি মরুভূমি সম হয়ে যাবে যদি না ভারতের পানি আসে। এখন ভারত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পানি দিলেন, 30 বছরের চুক্তি করলেন, তাদের সাথে করেন না কেন? কেন করে না সেটার উত্তর কিন্তু আমাকে দিতে হবে না। গত 9 মাসে 10 মাসে বাংলাদেশে আপনারা দেখেছেন ভারতের অংশ দখল করে ফেলতে চায় ডক্টর ইউনূসের কুসন্তানরা। ডক্টর ইউনূস ভারতের এই 7টি অঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন হিসেবে দেখেন। চায়নাতে গিয়ে কিন্তু তিনি সেই রকমের কথা বলেছেন এবং ডক্টর ইউনূসরা ভারতকে শত্রু হিসেবে দেখেন, বন্ধু হিসেবে দেখেন না। কেন দেখেন না? কারণ ডক্টর ইউনূস হচ্ছে পাকিস্তানের বরপুত্র এবং আলবদর এবং লাল বদর, এই আলবদর এবং লাল বদরের মধ্যে সম্পর্কটা খুবই ঘনিষ্ঠ। দুইটাই বদর। একটা আলবদর 1971 সালে 30 লক্ষ মানুষের হত্যার সাথে জড়িত, 2.5 লক্ষ নারীর ইজ্জত এবং সম্ভ্রমের সাথে জড়িত, 1 কোটি মানুষের গৃহহীন হওয়ার সাথে জড়িত, 9 মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের সাথে জড়িত হয়েছে আলবদর। আর লাল বদররা হচ্ছে যে 30 লক্ষ মানুষের রক্ত এবং 2.5 লক্ষ নারীর ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই স্বাধীনতার স্মৃতিচিহ্ন মুছে দেওয়া, 32 নম্বরে আগুন দেওয়া, বুলডেজার দেওয়া, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর করা, 7 জন বীরশ্রেষ্ঠের মূর্তি ভাঙচুর করা, বেগম রোকেয়ার মূর্তি ভাঙচুর করা, এইভাবে নজরুলের যে একটা ভাস্কর্য ছিল সেটা ভাঙচুর করা। তার মানে এখন বাংলাদেশ যখন পাকিস্তানের দিকে রওনা দিয়েছে, ইন্ডিয়ার কি ঠেকা লেগেছে যে তার পেটের ভিতরে একটা শত্রুকে, একটা শত্রু রাষ্ট্রকে পানি দিয়ে কেন বাঁচাবে? তাই এই বিষয়টাকে কিন্তু গুরুত্বের সাথে দেখতে হবে। ভারত কিন্তু এবার যদি পানি না দেয়, বাংলাদেশের খাদ্যশস্যের উৎপাদন 3 ভাগের 1 ভাগে নেমে যাবে। বাংলাদেশের নদীকে কেন্দ্র করে মানুষের জীবনযাত্রায়, মৎস্য আহরণে যে একটা বিপুল কর্মযজ্ঞ চলে, সেটা কিন্তু নিম্নগামী হতে বাধ্য হবে। তাই এখনো সময় আছে। আপনি, আপনারা, আমরা সঠিক সিদ্ধান্ত নিতে হবে। দেশকে কি মরুভূমি করে ফেলবো, নাকি ভারতের সাথে আবার নতুন একটি চুক্তি কিভাবে করা যায় সেই সিদ্ধান্ত নেব। অতদিন পর্যন্ত গত 15 বছর যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন আমরা খালি শুনতাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, বাংলাদেশ ভারতের মার্কেট হয়ে গেছে, বাংলাদেশের সব কিছু ভারত নিয়ে গেছে। বিষয়টা ছিল এমন, মনে হয় যেন ভারতের মানুষ বাংলাদেশ থেকে যদি সাহায্য না যায় খেতেই পায় না। অথচ দেখেন, খালি চোখে নয়, দূরবীন দিয়েও দেখেন, অথবা খালি চোখে দেখেন, চশমা দিয়ে দেখেন, যেভাবেই দেখেন, বাংলাদেশে এখন কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে। ভারতের যেই সব বন্দর ব্যবহার করে বাংলাদেশ বিভিন্ন রাষ্ট্রে পণ্য সামগ্রী বিক্রি করতেন, রপ্তানি করতেন, ভারত সেটি বন্ধ করে দিয়েছে। ভারতের স্থলবন্দর ব্যবহার করা ভারত ম্যাক্সিমাম বন্ধ করে দিয়েছে। গতকাল দেখলাম ভারত 9টি পণ্য ভারতের মার্কেটে যেটা যেত স্থলবন্দর ব্যবহার হয়ে, বেশিরভাগ জুট নির্ভর অর্থাৎ পাটজাত দ্রব্য, সেটিও বন্ধ করে দিয়ে বলেছেন সমুদ্র পথে যাবে, স্থল পথে যাবে না। এবং এই পথে বাংলাদেশ 1 বছরে 14,000 কোটি টাকা রপ্তানি করে। তাহলে এখন আপনি দেখেন, বাংলাদেশ এটাও হারালো, বিদেশে পণ্য পাঠানোর পথও হারালো। গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের অনেক সামগ্রী ভারত এখন আর বিক্রি করছে না। বাংলাদেশে প্রতিনিয়ত গার্মেন্টস শিল্প বন্ধ হচ্ছে মৌলবাদীদের চক্করে পড়ে। এই আলবদর এবং লাল বদরদের চক্করে পড়ে বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে অন্ধকার গলির দিকে ঢুকে যাচ্ছে। এখন আমরা যেখানে শুনতাম বাংলাদেশের ভূখণ্ড ভারত ব্যবহার করে, এবার আইসা এই সরকারের কাছে, ইউনূস সরকারের কাছে
তার যে পান্ডারা আছে তাদের কাছে আমরা শুনতে পেলাম আসলে বাংলাদেশও ভারতের ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট ব্যবহার করে। নেপাল এবং ভুটানে বাংলাদেশ থেকে যে পণ্য যায় সেটাও কিন্তু ভারতের রাস্তাকে ব্যবহার করেই যায়। ভারত থেকে বিদ্যুৎ আসে, আদানিরা বিদ্যুৎ উৎপাদন করে। ভারতের সহযোগিতায় বাংলাদেশের আঙ্গরপোতা, দহগ্রাম, বেরুবাড়ি, ছিটমহলগুলো ভারতের বদান্যতায় আমরা সেটা সমাধান করতে পেরেছি। আন্তর্জাতিক ফোরামে ভারতের সহযোগিতার কারণে আমরা বঙ্গোপসাগরে 21,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা একটি আরবিট্রেশনের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসতে পেরেছি। ভারতের সহযোগিতার কারণে বার্মার সাথে আমরা নেগোসিয়েশন করে 1,31,000 সমুদ্র সীমা বঙ্গোপসাগর থেকে আমরা উদ্ধার করতে পেরেছি। তার মানে হচ্ছে আমাদের যেখানেই অর্জন, আমাদের যেখানেই জয়, সেখানেই ভারতের সহযোগিতা। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের অস্ত্র ছিল না, আমাদের এই ভূখণ্ড পাকিস্তান দ্বারা অকুপাইড ছিল। সেই পাকিস্তানি অকুপেশনের এগেনস্টে ভারত আমাদেরকে তাদের ভূখণ্ড দিয়েছে, অস্ত্র দিয়েছে, 1 কোটি মানুষের থাকার এবং খাবারের ব্যবস্থা করেছে, মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং দিয়েছে। শ্রীমতী ইন্দিরা গান্ধী পৃথিবীর দ্বারে দ্বারে ঘুরে ঘুরে আমাদের জন্য সাহায্য এনেছে, এনে এই মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে যুদ্ধ করিয়ে সর্বশেষ তারা নিজের সেনাবাহিনী নিয়ে এসে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। বাঙালিরাই স্বাধীন করেছে, ভারত আমাদেরকে সেই স্বাধীনতায় সহযোগিতা করেছে এবং অর্থ যোগান দিয়েছে, অস্ত্র যোগান দিয়েছে, আন্তর্জাতিক যে সহযোগিতা সেটাও তারা করেছে। তারপরও এই আলবদর এবং লালবদরদের কাছে হচ্ছে ভারত আমাদের শত্রু রাষ্ট্র। আর আমার 2.5 লক্ষ নারীকে যারা রেপ করেছে, 30 লক্ষ মানুষকে যারা হত্যা করেছে, 1 কোটি মানুষকে যারা গৃহহীন করে ভারতে পাঠিয়ে দিয়েছে, তারা হইল তাদের আব্বা। এই আলবদর এবং লালবদর দুইটারে আব্বা হইল পাকিস্তান। পাকিস্তানের সেনানিবাসে বসে বসে তারা চক্রান্ত করেছে। ওই আপনারা জানেন সেনানিবাস নয়, পাকিস্তানের দূতাবাসে বসে, দূতাবাসের যারা কর্মকর্তা কর্মচারী এবং যারা দূতাবাসের রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে, তারা যখন বড় বড় বক্স নিয়ে আসে সেখানে কিন্তু রাষ্ট্র কোনোভাবে চেক করতে পারে না, এটা ডিপ্লোম্যাটিক ইমিউনিটি থাকে। সেই বক্সে করে পাকিস্তান থেকে 7.62 বোরের গুলি বন্দুক এসে বাংলাদেশে এই আগস্ট যে আন্দোলন, জুলাই আগস্ট আন্দোলন, সেই আন্দোলনে মানুষকে হত্যা করেছে, টিভি সেন্টারে আগুন লাগিয়েছে, সেতু ভবন জ্বালিয়ে দিয়েছে এবং আমাদের যে মেট্রো রেল স্টেশন সেখানে আগুন লাগিয়ে দিয়েছে। তাহলে বোঝেন এই আলবদর আর লালবদরেরা যেখানে পাকিস্তানের তাবেদার, পাকিস্তানের কথাই চলে, ওই হত্যাকারী, ওই লুণ্ঠনকারী, ওই দর্শনকারীদের পক্ষে কথা বলে, তখন ভারত আপনাকে কেন এত জামাই আদর করবে? তাদের কি ঠেকা লেগেছে? 1.5 বিলিয়ন মানুষের দেশ, পৃথিবীর 5ম বৃহত্তম অর্থনীতির দেশ, যে দেশ তরতর করে করে আস্তে আস্তে আন্তর্জাতিক পরিমণ্ডলে শক্তিশালী একটি জায়গা তৈরি করেছে, সেই দেশের সাথে শুধু 71-এর ঘাতক আলবদর রাজাকারেরা এবং লালবদরেরা পাকিস্তানের পক্ষে এবং ভারত বিরোধী একটা ন্যারেশন বাংলাদেশে তৈরি করেছে। অথচ আজকে দেখা যাচ্ছে ভারত যখন আমাদেরকে সহযোগিতা করছে না, ভারত যখন আমাদের রপ্তানি বাণিজ্যে সহযোগিতা করছে না, তখন আমাদের জিডিপি 7.5% থেকে নেমে এখন কত? 3.5%। তাহলে আপনি দেখেন ভারত যে আমাদের সব কিছুই নিয়ে যায়। এখন তো ভারত কিছু নিচ্ছে না, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেই। আজকে ওই নোবেল ইউনুস এখন ক্ষমতায়। গত 10 মাসে ভারত তো কিছুই নিতে পারে নাই, এবং ভারতে যেন আপনারা না যাইতে পারেন, ভারত কিন্তু তাদের ভিসা পর্যন্ত বন্ধ করে রেখেছে। তারপরেও আপনাদের এই দুর্দশা কেন? গঙ্গার পানি চুক্তিটি এই আগামী বছর শেষ হওয়ার পর যদি সেটি নবায়ন না হয়, ভারত যেমনটা বলছে আজকে ইন্ডিয়ান টাইমস যে আর নবায়ন হবে না, তাহলে আপনি দেখবেন বাংলাদেশে
অনাহারী মানুষদের কি অবস্থা হয়। উত্তরবঙ্গে আপনারা জানেন একটা সময়ে ছিল যেটাকে বলতো মঙ্গা, আশ্বিন মাস এবং কার্তিক মাস, বাংলায় এই দুটি মাস অভিশাপের মতো হয়ে আসতো উত্তরবঙ্গে। মানুষ একবেলা খেত, গরিব মানুষরা। দুই বেলা তো দূরের কথা, একবেলা ভাত পেতেও আশ্বিন কার্তিক মাসে তাদের কষ্ট হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম দিকে বিজিএফ কার্ড দিয়ে রেখেছিলেন, পরবর্তীতে এই মঙ্গাকে চিরতরে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিলেন। কারণ গঙ্গার পানি প্রবাহ শুরু হওয়ার পর আস্তে 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 আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আজকে ডক্টর ইউনূসের আলবদর এবং লাল বদরেরা বাংলাদেশকে আবার ভিক্ষার ঝুলি নিয়ে বের হওয়ার ব্যবস্থা করছে। তারপর দেখেন, বাংলাদেশ যখন ভারত স্বাধীন করাতে সহযোগিতা করে, বঙ্গবন্ধু আসার সময় পাকিস্তানের জেল থেকে মুক্তি পেয়ে লন্ডন হয়ে যখন বাংলাদেশে যাচ্ছিলেন, তিনি যাত্রা বিরতি করেছিলেন ভারতে। সেখানে তিনি ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, আপনার সেনাবাহিনী কবে যাবে? তারপর 1 মাসের ভিতরে ভারতে সেনাবাহিনী চলে যায়। আমাদের দেশে ওই আলবদর এবং লালবদরদের একটা গ্রুপ সবসময় বলে ভারত সব নিয়ে গেছে। আরে পোড়া মাটি ছাড়া বাংলাদেশে ছিলটা কি? এই অস্ত্র কোত্থেকে এসছে? ভারত থেকে। এই গোলা বারুদ কোত্থেকে এসছে? ভারত থেকে। শাহজাহান কোত্থেকে এসছে? ভারত থেকে। তাহলে ভারত ইনভেস্ট করবে আর আপনি কলামূলা খাবেন, এটাই তো চান? আপনার আব্বা ভারত আপনাকে এই অস্ত্র দিবে, গোলা বারুদও দিবে, ভাতও খাওয়াবে, আপনার 1 কোটি মানুষকে আশ্রয় দিবে, আবার যুদ্ধের পরে তার বোমা বারুদ গোলা বারুদ যা আছে সেটাও আপনাকে দিয়ে যাবে। এই কুলাঙ্গারদেরকে ধিক্কার জানাই। বাংলাদেশের মানুষকে এখন ভাবতে হবে, ভারতের অনুপস্থিতিতে বাংলাদেশের অর্থনীতি কি আরও উপরে যাবে, নাকি বাংলাদেশ আস্তে আস্তে নিচের দিকে যাবে? আপনাকে বলি, ডক্টর ইউনূস লন্ডনে এসেছিলেন। লন্ডনে আসার পর ডক্টর ইউনূস মনে করেছিলেন যে আমি যে ভারত ব্রিটেনের প্রাইম মিনিস্টারের সাথে একটা কল দিলেই উনি দেখা করে ফেলবেন, কিন্তু করেননি। অনেকেই বলে থাকেন ভারত চাননি বলেই ব্রিটিশ প্রাইম মিনিস্টার ডক্টর ইউনূসের সাথে দেখা করেননি। আপনারা আরও একটু জেনে থাকবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 2008 সালে ক্ষমতায় আসে, 10 সালে বা 9 সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডনে সফরে এসেছিলেন। তার পূর্ব নির্ধারিত একটি মিটিং ছিল ডেভিড ক্যামেরনের সাথে, কিন্তু ভারতীয় লবি বলেছে যে আমরা খালেদা জিয়ার সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী বসুক সেটা চাই না, কেননা তাদের সাথে 10টা কষ্টের সম্পর্ক রয়েছে। তারপর তিনি আমেরিকায় গেলেন। আমেরিকা যাওয়ার পর তিনি আমেরিকার প্রেসিডেন্টের সাথে দেখা করতে চেয়েছিলেন। ইভেন তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হিলারি ক্লিন্টন, তার সাথেও দেখা করতে পারেননি। তার মূল কারণ, ভারত বিশ্ব মানচিত্রে এমন একটি দেশ, যেই দেশকে মানুষ গণতান্ত্রিক মনে করে, যে দেশের মানুষকে সভ্য মানুষ মনে করে, যে দেশের মানুষকে ভদ্র মানুষ মনে করে। প্রতিবেশীর সাথে যদি সুসম্পর্ক থাকতে হয়, প্রতিবেশীকেও সদ্ভাব দেখাতে হয়। ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধে এতটা দিল, আমরা ভারতকে জঙ্গিবাদ দিয়েছি, ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, ভারতকে বিভিন্ন ফোরামে আমরা অপমানিত করার চেষ্টা করেছি। যেই পাকিস্তান আমাদেরকে ধ্বংস করেছে, সেই পাকিস্তানের জন্য আমরা ভারতকে গালি দিয়েছি। আজকে দেখি আপনি এই গঙ্গার পানি চুক্তিটি নবায়ন করে আনুন, এনে তারপরে দেখান যে ভারতের সাথে আপনার সম্পর্কটা কি। আরেকটি পর্বে ভারত ও বাংলাদেশের যে সম্পর্ক সেটা নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। ততক্ষণ সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ভালো থাকবেন।